সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনারা শুনবেন সায়ন রুদ্রের কলমে সেই নীল কলমটা। আজকের গল্প পাঠে রয়েছে রাজ, গল্পের সূত্রধার আমি ব্রহ্মা। শুরু হচ্ছে আজকের গল্প সেই নীল কলমটা। আচ্ছা, এই কলমটার কি কোনো বিশেষত্ব রয়েছে? মানে কোনো বিশেষ সময়কার কলম কি ওটা? 5ই জুলাই 2010, তখন সন্ধে 6টা। নীল রঙের এই কলমটা দেখে খুবই পছন্দ হলো আশুতোষ বাবুর। তিনি এখন আছেন একটা ছোট কিউরিও শপে। কিউরিও শপের মালিক জয়ন্ত আশুতোষ বাবুর চেয়ে বয়সে অনেকটাই ছোট। তবুও এই যুবকের সাথে এই কয়েক মাসে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে 40 আশুতোষ বাবুর। আশুতোষ বাবু মানে আশুতোষ সাহা। তার বাড়িতে একাই থাকেন। তার বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন। বিয়েটা করেননি, আর করার ইচ্ছেও নেই। আসলে নিঃসঙ্গ জীবন কাটাতেই তিনি বেশ স্বচ্ছন্দ বোধ করেন। বেশি লোকজন থাকা মানেই তো বেশি ঝামেলা। তার চেয়ে একা একা অনেক ভালো। নিজের মতন থাকা যায়, খাওয়া যায়, মন খারাপ থাকলে চুপচাপ ঘরে শুয়ে বা বসে থাকা যায়, বা বুক সেলফ থেকে যে কোনো একটা বই নিয়ে ঘন্টার পর ঘন্টা বইয়ের মধ্যে ডুবে থাকা যায়। কখনো অফিসে ছুটি থাকলে নিজের ইচ্ছে মতন ঘুরে আসা যায় কাছাকাছি কোনো দর্শনীয় স্থান থেকে। বাধা দেওয়ার কেউ নেই, বারণ করারও কেউ নেই। কাউকে জানাতে হয় না, কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না। তাই এই একলা থাকা জীবনটাই যথেষ্ট সুখের জীবন বলে মনে হয় আশুতোষ বাবুর। তবে একেবারেই যে কেউ তার বাড়িতে আসে না বা থাকে না সেটা বলাটা ভুল হবে। তার বাড়িতে একজন কাজের লোক রবি কাকা সকালবেলা আসেন কাজ করতে। সকালবেলা এসে ঘরের সমস্ত কাজকর্ম করে সকালের আর রাতের খাবার তৈরি করে তারপরে কাজ হয়ে গেলে বাড়ি চলে যান। রাতের বেলা থাকেন না রবি কাকা। আশুতোষ বাবু অফিসে যাওয়ার আগে যদি রবি কাকার কাজ হয়ে যায় তবে তো ভালো, আর তা না হলে আশুতোষ বাবু চলে যাওয়ার পরে রবি কাকা ঘরের সমস্ত কাজ সেরে বাড়িতে তালা দিয়ে চলে যান তার নিজের বাড়িতে। চাবির একটা গোছা রবি কাকার কাছেই থাকে। রবি কাকা আশুতোষ বাবু যখন খুব ছোট ছিলেন সেই সময় থেকে কাজ করছেন তাদের বাড়িতে। খুবই বিশ্বস্ত এবং ভালো মানুষ এই রবি কাকা। রবি কাকার বাড়িতে শুধু তিনি আর তার স্ত্রী থাকেন। তাদের একটা ছেলে ছিল, কিন্তু সেই ছেলের বিয়ে দিয়ে ঘরে ছেলের বউ আনার আগেই ভয়ানক ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তাদের ছেলে। ছেলের মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছিলেন রবি কাকা আর তার স্ত্রী। আসলে একটা মাত্রই ছেলে ছিল তাদের, তাই হঠাৎ এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি তারা। ফলে অবশ্য সময়ের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছিলেন তারা। তবে এখনো যে তারা ছেলের কথা মনে করে কষ্ট পান সেটা আশুতোষ বাবু বুঝতে পারেন। যখন রবি কাকা তার সাথে কথা বলতে গিয়ে মাঝে মাঝে তার ছেলের প্রসঙ্গে কথা বলে ফেলেন। বহুদিন আশুতোষ বাবুর বাড়িতে কাজ করার কারণে তার উপর কেমন মায়াই জন্মে গেছে তার। তিনি যেমন রবি কাকাকে যথেষ্ট শ্রদ্ধা করেন, রবি কাকাও তেমনই যথেষ্ট স্নেহ করেন আশুতোষ বাবুদের। তবে এখন গল্পের শুরুতে যে কথাটা বলা হয়েছিল সে কথাতে ফিরে আসা যাক। যে কলমটা থেকে আশুতোষ বাবুর বেশ পছন্দ হলো সেটা একটা সাধারণ কলম হলেও কলমটা দেখতে ঠিক সাধারণ কলমের মতো নয়। কলমটা হালকা নীল রঙের, আধুনিক ধাঁচের বল পেন বা ডট পেনের মতন ঠিক নয় কলমটা, বরং তা দেখে অনেক পুরনো আমলেরই মনে হয়। হয়তো ব্রিটিশ আমলেরও হতে পারে। আগেকার দিনে যেমন দোয়াত থেকে কালি ভরে লেখার প্রচলন ছিল, অনেকটা সেরকম কালি ভরার কলমের মতোই দেখতে সেটা। যদিও তার দোয়াতে কালি ভরার কলম নয়, সাধারণ নিপে লেখা কলমই। ও, ওই কলমটার কথা বলছেন আপনি? হ্যাঁ, শুনেছি ওটা একজন ইংরেজ সাহেবের কলম ছিল। কলমটার গায়ে ইংরেজ সাহেবের নামের আদ্যাক্ষরও লেখা আছে। এই দেখুন। কলমটা টেবিলের উপর থেকে নিয়ে আশুতোষ বাবুর দিকে বাড়িয়ে দিল জয়ন্ত। তবে আপনাকে সত্যি কথাই বলছি, কলমটা যে কার কলম তার পিছনে কোনো ইতিহাস আদেও আছে কি না তার কিছুই আমি জানি না। একটু সামান্য হেসে এই কথাটা বলল জয়ন্ত। আশুতোষ বাবু তখন জয়ন্তর হাত থেকে কলমটা নিয়ে নিয়েছেন।
কলমটার গায়ে খুব ছোট করে একটা কালো রঙের বড় হরফের ইংরেজি আর অক্ষরটা লেখা আছে। যদিও এই অক্ষরটা এখন খুবই অস্পষ্ট হয়ে গেছে, ভালো করে না দেখলে কলমটার গায়ে ওই অক্ষরটা বোঝাই যায় না বললে চলে। তবে এখনকার কিউরিও শপের মালিকদের তো চেনেন, কোনো সাধারণ একটা জিনিস পেলেই তারা তার পিছনে একটা মন গড়া গল্প বেঁধে বসে। তবে এতে অবশ্য তাদের দোষ দেওয়া যায় না, সকলকেই তো করে কর্মে খেতে হবে। কোনো পুরনো গল্প খেতে না বসলে তো কেউ কিছু কিনতেও চায় না। এরকম তো আমাকে অনেকবার করতে হয়েছে। কাস্টমারদের বিক্রির জন্য এটা সম্রাট বাবরের ব্যবহৃত জিনিস, এটা সম্রাট অশোকের সাজ করে থাকতো, এসব বলতে হয়। তবে সত্যি কথা বলতে গেলে এসব বলতে আমাদেরও যে খুব একটা ভালো লাগে তা নয়। তবে আপনাকে আমি কোনোভাবে বানিয়ে গল্প বলবো না। আপনি আমাদের দোকানে অনেক দিন ধরেই আসছেন, আমি জানি আপনি সুন্দরের পূজারী। যে জিনিসটা আপনার ভালো লাগে সেটা আপনি নিশ্চয়ই কিনে নেন। তাই আপনাকে বলবো, যদি এই কলমটা আপনার ভালো লাগে তবে নিশ্চয়ই আপনি সেটা কিনতে পারেন। সবই তো বুঝলাম, তাই কলমটার দাম কত ধার্য করছো তুমি? হ্যাঁ, আশুতোষবাবু বুঝতে পারলেন জয়ন্ত যখন বুঝতে পেরেছে যে তার এই কলমটা পছন্দ হয়েছে, তখন তার দাম বেশ ভালোই চেয়ে বসবে এই ছোকরা। তবে তিনি এটা দেখে নিশ্চিন্ত হলেন যে এর দাম খুব একটা বেশি চাইল না জয়ন্ত, অন্তত দামটা তার সাধ্যের মধ্যেই ছিল। মনের আনন্দে কলমটা কিনে নিয়ে দোকান থেকে বেরিয়ে এলেন আশুতোষবাবু। সন্ধে হয়ে গেছে, এখন বাসে করে বাড়ি ফিরতে হবে তাকে। বাস আসার অপেক্ষাতে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তার কেমন যেন একটু মনে হতে লাগলো। কেউ যেন ঠিক তার পেছনেই দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছেন তার দিকে। কিন্তু এই ভর সন্ধ্যেবেলাতে কেউ কেন তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে যাবে? কয়েকজন তারই মতন বাসের অপেক্ষাতে দাঁড়িয়ে আছে বটে, কিন্তু তারা দাঁড়িয়ে আছে তার পাশে, তার পেছনে এই মুহূর্তে কেউ দাঁড়িয়ে নেই। তবুও তার মনে হচ্ছে কেন যে কেউ তার পেছনেই দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি শুধু আশুতোষ বাবুর দিকেই স্থির হয়ে আছে। বাধ্য হয়ে একবার পেছন ফিরে তাকালেন আশুতোষ বাবু। না, কেউ দাঁড়িয়ে নেই বর্তমানে তার পেছনে। এটা নিশ্চয়ই তার ভুল ধারণা হবে। সারাদিন অফিসের যা কাজের চাপ, এরকম ভুলভাল মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এসব কথা ভাবতে ভাবতে বাস এসে দাঁড়ালো। আশুতোষ বাবু বাসে উঠে পড়লেন। বাড়ি এসে পাঞ্জাবিটা খুলতে গিয়ে হঠাৎ করে পাঞ্জাবির পকেট থেকে ঘরের মেঝেতে পড়ে গেল কলমটা, সেই নীল কলমটা যা তিনি কিছু সময় আগেই কিনেছিলেন জয়ন্তর দোকান থেকে। তিনি ভেবে আশ্চর্য হলেন যে এত তাড়াতাড়ি তিনি এই কলমটার কথা কিভাবে ভুলে যেতে পারেন। এই তো 1 ঘন্টাও হয়নি তিনি কলমটা কিনেছেন। কলমটা হাতে তুলে নিলেন আশুতোষ বাবু। দেখে বড়ই ভালো লাগলো তার এই কলমটা। এক অদ্ভুত মায়া বিস্তার করে রেখেছে যেন কলমটা তার মনের মধ্যে। আচ্ছা, এই কলমটা দিয়ে কিছু লিখলে হয় না? কিন্তু কি লিখবেন তিনি এই কলম দিয়ে? নিজের নাম? না না, নিজের নাম তো সকলেই লেখে প্রথমবার, বরং অন্য কিছু লিখলে ভালো হয়। কিন্তু কি লিখবেন তিনি প্রথমে এই কলমটা দিয়ে? অনেক ভেবেচিন্তে তিনি যেটা লিখবেন বলে ঠিক করলেন, বিছানার পাশে থাকা টি টেবিল থেকে ডায়েরিটা নিয়ে ডায়েরির পাতায় সেই কলম দিয়ে তা লিখে ফেললেন তিনি। পছন্দের কলম দিয়ে প্রথম লেখাটা লিখে নিজেরই কেমন মনটা খুশি হয়ে উঠল তার। ডায়েরিটা বন্ধ করে টেবিলের ওপর সেটা আর সেই নীল কলমটা রাখলেন তিনি। কলমটা দেখে তার যেন কেমন মনটা ভালো হয়ে গেছে। না, এই কলমটা নিয়ে অফিসে যাবেন না তিনি। অফিসে যে কলমটা তিনি নিয়ে যেতেন, অর্থাৎ তার পুরনো কলমটাই তিনি নিয়ে যাবেন। অফিসের কাউকে দেখাবেন না তিনি এই কলমটা। এই কলমটা তিনি নিজের অর্থ দিয়ে কিনেছেন। কলমটা তার একান্তই নিজের, তাই তার এই কলমটা কেউ দেখুক বা এই কলমটা কেউ ধরুক সেটা তিনি একেবারেই চান না। তাই তিনি মনস্থির করলেন এই কলমটা তিনি এই বাড়িতেই রাখবেন, এখানেই শোয়ার ঘরে বিছানার পাশে এই টেবিলটার ওপর। কলমটা যে তার অতি শখের জিনিস। কলমটার গায়ে যদি আর অক্ষরটা লেখা না থেকে এই অক্ষরটা লেখা থাকতো তবে কতই না ভালো হতো, তবে তার নিজের নামের সাথে একদম মিলে যেত। এসব কথা ভাবতে ভাবতেই তার কেমন যেন খিদে পেয়ে গেল। কটা বাজে দেখার জন্য তিনি দেওয়াল ঘড়িটার দিকে তাকাতে
প্রায় একরকম অবাকই হয়ে গেলেন। এ কি, এ তো 10টা বেজে গেছে। কখন যে ঘড়ির কাঁটা ঘুরে গেছে সেটা তিনি একেবারেই বুঝতে পারেননি। না, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কাল সকালবেলা আবার অফিস যেতে হবে। সকালবেলা অফিসে যাওয়ার পথে খবরের কাগজটার দিকে চোখ পড়তেই তার চক্ষু একেবারে প্রায় চরক গাছ হয়ে গেল। খবরের কাগজের ভেতরের দিকের পাতায় গতকালের লটারি প্রতিযোগিতার ফলাফল বেরিয়েছে। লটারির টিকিট কাটা আশুতোষবাবুর অনেক দিনের নেশা। অনেক বছর ধরেই তার মাসিক মাইনের কিছুটা টাকা চলে যায় তার লটারির টিকিট কেনার পেছনে, যদিও এখনো পর্যন্ত লটারিতে একটা টাকাও কোনোদিন জেতেননি। কিন্তু তবুও লটারির টিকিট কাটার শখটা তিনি কোনোদিনও ত্যাগ করতে পারেননি। লটারিতে টাকা জেতাটা তার বহুদিনের স্বপ্ন। তাই গতকাল তার সদ্য কিনে আনা নতুন কলমটা দিয়ে তিনি লিখেছিলেন যে তিনি লটারিতে 1 লক্ষ টাকা জিতেছেন। যদিও জানতেন যে তার ডায়েরিতে লেখা এই কথাটা হয়তো কোনোদিনই সত্যি হবে না, তবুও খানিকটা আবেগের বশবর্তী হয়ে তিনি এই কথাটা লিখেছিলেন ডায়েরিতে। কিন্তু আজ সকালবেলাতে খবরের কাগজে লটারি প্রতিযোগিতার জেতা নম্বরগুলো দেখতে গিয়ে তিনি একেবারে বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। এটা কি দেখছেন তিনি? লটারিতে 1 লক্ষ টাকা পুরস্কার জেতা যে নম্বরটা আছে, সেই নম্বরটার সাথে তার গতকালের কেনা টিকিটের নম্বরটা হুবহু মিলে যাচ্ছে। তিনি ঠিক দেখছেন তো? ভালো করে চোখ কচলে আরেকবার দেখে নিলেন তিনি সেই নাম্বারটা। এতদিন ধরে লটারি কাটতে কাটতে একটা অভ্যেস তার হয়ে গেছে। তিনি লটারি কাটার পর লটারির নাম্বারটা মনে রেখে দেন, অন্তত নাম্বারটা মেলানোর আগে পর্যন্ত। তাই এই নম্বরটাও তার মনে ছিল। তবুও যেন নিজের চোখকেই তিনি বিশ্বাস করতে পারলেন না। তাই মানিব্যাগ থেকে একবার টিকিটটা বার করে মিলিয়ে নিলেন তিনি। না, একদমই ভুল দেখছেন না। সত্যি সত্যি লটারিতে টাকা জিতেছেন তিনি। আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন তিনি। তবে কি সেই নীল কলমটার মধ্যে অদ্ভুত কোনো গুণ রয়েছে? তা দিয়ে যা লেখা যায় সবই কি তাহলে সত্যি হবে? তা না হলে গতকাল রাতের বেলাতেই তিনি লিখলেন যে তিনি লটারিতে টাকা জিতেছেন, আর আজ সকালবেলাতেই সেটা সত্যি হলো? না 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 না, এসব কি ভাবছেন তিনি? লটারিতে টাকা জেতাটা এটা একটা কাকতালীয় ব্যাপার। এর সাথে কলম বা লেখার কোনো যোগাযোগ নেই। যাই হোক, মাঝখান দিয়ে কিছু অর্থ প্রাপ্তি তো ঘটলো তার জীবনে। সন্ধ্যেবেলা খুশি মনে বাড়ি ফিরলেন আশুতোষবাবু। আজ তার মনে দারুণ ফুর্তি। লটারিতে জেতা কড়কড়ে 100 টাকার নোটগুলো এখন তার পকেটে। তবে তিনি সেই লটারি জেতার ব্যাপারটা বেমালুম চেপে গেছেন সকলের কাছে। কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি অফিসের কোনো কলিগকেও তিনি বলেননি এই লটারি জেতার ব্যাপারটা। কারণ এই লটারি জেতার ব্যাপারটা জানতে পারলে সকলেই তার কাছে খাওয়ানোর আবদার করবে, আর ভদ্রতার খাতিরে কাউকে হয়তো নাও বলতে পারবেন না। মাঝখান দিয়ে 1 গাদা টাকা খরচ হয়ে যাবে তার। তাই পুরো ব্যাপারটাকেই গোপন রেখে দেওয়াই ভালো বলে তিনি মনে করলেন। বাড়ির খাটের ওপর বসে টেবিলের ওপর থাকা সেই নীল কলমটাকে দেখতে পেলেন তিনি। টেবিলের ওপর যেন ঘরের সমস্ত শোভা বিস্তার করে রয়েছে সেই নীল কলমটা। কলমটার প্রতি মনে মনে একটু কৃতজ্ঞতা জানালেন আশুতোষবাবু। তার এই লটারিতে টাকা জেতার ব্যাপারটা হয়তো এই কলমটার জন্যই সম্ভব হয়েছে। হতেও তো পারে তিনি এই কলমটা দিয়ে লিখেছিলেন বলেই তার লটারিতে অর্থ প্রাপ্তি ঘটেছে। নয়তো এতদিন তো কোনোদিনের জন্যই লটারিতে একটা টাকাও জেতেননি তিনি, অন্তত গতকাল পর্যন্ত নয়। যতই হোক, এই কলমটা কিন্তু যথেষ্ট পয়া তার কাছে, একেবারে সৌভাগ্যের দূত হয়ে যেন এসেছে। কলমটা হাতে তুলে নিলেন আশুতোষবাবু। ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ ধরে দেখতে লাগলেন তিনি সেই কলমটা। আজও কিছু একটা লিখতে ইচ্ছে করছে তার এই কলমটা দিয়ে। কিন্তু কি লিখবেন তিনি? আজ বরং অন্য কিছু লেখা যাক। কিন্তু কি লিখবেন তিনি? ডায়েরিটা হাতে নিয়ে তার পাতাটা খুলে তাতে কিছু লিখলেন তিনি। লিখে নিজের মনটা যেন অজান্তেই খারাপ হয়ে গেল তার। এটা কি লিখলেন তিনি? এটা যদি সত্যি হয় তবে কি হবে? না 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 না, এটা তো শুধু একটা লেখা। কারো লেখা কি কখনো সত্যি হয় নাকি? তবে তো সকলে শুধু লিখে লিখেই অনেক বড় ক্রাইম করে ফেলতেন। না 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 না, এসব অযথা বাজে চিন্তা করছেন তিনি। এসব চিন্তার তো কোনো মানেই হয় না। নিজের মনে এসব চিন্তা করে কিছু হবে না, এটা প্রায় এক প্রকার নিশ্চিত হয়েই ডায়েরিটা বন্ধ করে টেবিলের ওপর রেখে খেতে চলে গেলেন। পরের দিন সকালবেলাতে আশুতোষবাবু অফিসে যাওয়ার পথে যখন খবরটা শুনলেন,
তখন তিনি যেন আকাশ থেকে পড়লেন। তাদের প্রতিবেশী ছিলেন পাঁচুর মা, তিনি মারা গেছেন। পাঁচু এখন 7 বছরের। সে যখন খুব ছোট ছিল তখন তার বাবা তাকে আর তার মাকে ছেড়ে চলে গেছিল, আর আসেনি। পাঁচুর মা একাই লোকের বাড়িতে কাজ করে পাঁচুকে মানুষ করছিলেন। কাল রাতের বেলাতে হঠাৎ বুকের ব্যথা ওঠাতে মারা গেছেন পাঁচুর মা। তিনি মারা যাওয়াতে পাঁচু একেবারে অনাথ হয়ে গেছে। তবে পাঁচুর মায়েরই মারা যাওয়াতে হয়তো সবচেয়ে বেশি শকড হয়েছেন আশুতোষ বাবু। তার মাথাটা যেন কেমন ঝিমঝিম করছে। অফিসে যেতে যেন আর মন চাইছে না। তার এই মারা যাওয়ার পেছনে কোনোভাবে আশুতোষ বাবুই দায়ী নন তো? কারণ তিনিই তো গতকাল রাতের বেলাতে তার এই ডায়েরিতে লিখেছিলেন যে হঠাৎ বুকের ব্যথায় মারা গেল পাঁচুর মা। পাঁচুর মায়ের উপর আশুতোষ বাবুর তো কোনো ব্যক্তিগত রাগ ছিল না, কোনো ঝগড়াঝাটিও হয়নি কোনোদিন তাদের দুজনের মধ্যে। পাঁচুর মাকে বরং আশুতোষ বাবু যথেষ্ট সমীহ করে চলতেন। কিন্তু তবুও নিছক খেয়ালের বশেই তিনি এই বাক্যটা লিখে ফেলেছিলেন তার ডায়েরিতে। কেন যে সেটা তিনি লিখেছিলেন তাও তিনি জানেন না। তার এই ছোট্ট একটু খামখেয়ালিপনার জন্য আজ পাঁচুর জীবনে নেমে এলো চরম অনিশ্চয়তা। না 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 না, এসব কি ভাবছেন তিনি? পাঁচুর মা মারা গেছেন নিছক শরীর খারাপের কারণে। তার সাথে তো তার লেখালেখির কোনো সম্পর্ক নেই। আর তিনি ডায়েরিতে লিখেছিলেন যে পাঁচুর মা বুকের ব্যথাতে মারা গেছেন। তিনি তো আর এটা লেখেননি যে তাদের পাড়ারই পাঁচুর মা সেদিন মারা গেছেন। তবে অহেতুক কেন তিনি চিন্তিত হচ্ছেন? এ শহরে তো কতই পাঁচুর মা আছে, সকলেই কি সেদিন মারা গেছে নাকি? যত সব উটকো বাজে চিন্তা নিয়ে আসছে তার মাথার মধ্যে। তার চেয়ে বরং অফিসে যাওয়া যাক। বেকার অফিস কামাই করে কোনো লাভ নেই। বরং অফিসে গেলে সারাদিন কাজের মধ্যে থেকে আর অফিসের কলিগদের সাথে একটু গল্প সল্প করলে মনটা বরং ভালো হয়ে যাবে তার। এই কথা ভেবে তিনি অফিসের বাস ধরার উদ্দেশ্যে রওনা হলেন। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে ঘরের আলোটা জ্বালাতেই প্রথমেই তার চোখে পড়ল টেবিলে থাকা সেই নীল কলমটার দিকে। না, আজ আর কিছুতে এই কলমটা হাতে নেবেন না তিনি। এই কলমটার মধ্যে নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা আছে, যার কারণে তিনি কলমটা দিয়ে যা লিখছেন তাই সত্যি হয়ে যাচ্ছে। তিনি ডায়েরিটা হাতে তুলে নিলেন। ডায়েরিতে তার গত 2 দিনের লেখা যে পাতাগুলো আছে সেগুলো ছিঁড়ে ফেললেন তিনি। বলা তো যায় না, এই ডায়েরিটা যদি কারোর আবার হাতে পড়ে তবে ডায়েরির লেখাগুলো পড়ে সে কি না কি ভাবতে পারে। হয়তো কেউ ভেবেও বসতে পারে পাঁচুর মাকে তিনিই খুন করেছেন। বলা তো যায় না, মানুষের মনের কথা। তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা দরকার। তবে এই কলমটা কিছুতেই তার হাতে নেওয়া চলবে না, কারণ সেটা নিলেই কিছু না কিছু লিখতে তার ইচ্ছে করবে। আর এটা হয়তো সকল মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। মানুষের অবচেতন মনে কোনো মানুষের উপকারের চেয়ে অপকারের কথাটাই আগে মনে আসে। তাই কলমটা দিয়ে লিখলে কোনো না কোনো মানুষের ক্ষতির কথা হয়তো তিনি নিশ্চয়ই লিখবেন। তাই তিনি কখনো চান না তার কারণে কোনো মানুষের ক্ষতি হোক। কলমটা থেকে যে করেই হোক তার মনটা অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে। কাল অফিসে যাওয়ার সময় কলমটা নিয়ে তার বাড়ির কাছের গঙ্গার জলে ফেলে দিতে হবে। গঙ্গা তার অফিসে যাওয়ার রাস্তায় পড়ে না, একটু উল্টো দিকের রাস্তাতেই পড়ে। তাই একটু আগে আগেই বাড়ি থেকে বেরোতে হবে তাকে। সে হলে হবে, কিন্তু এই অভিশপ্ত কলমটাকে আর নিজের বাড়িতে রাখবেন না তিনি। কিন্তু এখন কি করবেন তিনি? এই কলমটার দিকে শুধুই যে তার দৃষ্টি চলে যাচ্ছে, সেই কলমটা নিয়ে শুধুই যে তার লিখতে ইচ্ছে করছে। কলমের দিক থেকে মনোযোগ সরাবার জন্য তিনি উঠে চলে গেলেন ঘরের বুক শেলফের দিকে। সেখান থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করলেন তিনি। কিন্তু বই নিয়ে পড়তে থাকলেও পড়ার দিকে তিনি কিছুতেই মনোনিবেশ করতে পারলেন না। ঘরে একটা কেমন যেন বিকট গন্ধ পাচ্ছেন তিনি, যেন কেউ তার ঘরের মধ্যে বসে কোনো উচ্চ তামাকজাত দ্রব্য খাচ্ছে। কিন্তু তার ঘরের মধ্যে তো কেউ নেই, তবে তিনি কিসের গন্ধ পাচ্ছেন? তিনি নিজে কখনো বিড়ি সিগারেট খান না, তাই তার বাড়িতে এসব কিছু থাকে না। তবে এই গন্ধ কোথা থেকে আসছে? বাইরে থেকে কি? আর তার এমন কেন মনে হচ্ছে যেন ঘরের ভেতরেই কেউ বসে আছে, ঠিক তার ঘরের সোফার উপরেই। না না, কেউ তো বসে নেই তার ঘরে। কে বসে থাকবে? কেউ নেই সেখানে। হঠাৎ অদ্ভুত এক দৃশ্য দেখতে পেলেন আশুতোষ বাবু। টেবিলের ওপরে থাকা সেই কলমটা হঠাৎ করেই যেন টেবিল থেকে কিছুটা ওপরে উঠে গেল। মনে হলো যেন কেউ সেখানে দাঁড়িয়ে কলমটা হাতে তুলে নিয়েছেন। আর তিনি ঘরের মধ্যে শুনতে পেলেন এক গম্ভীর গলার আওয়াজ, হাতে নাও কলমটা, তুমি হাতে নাও।
আশুতোষ বাবুর মনে হলো এই গলার আওয়াজটা যেন কোনো বাঙালির নয়, অর্থাৎ কোনো ইংরেজ যেন বাংলাতে এই কথাটা বলছে তাকে। কিন্তু কে তাকে বলছে এই কথা? এ ঘরে তো কেউ নেই। কলমটা তুমি হাতে তুলে নাও, লিখতে শুরু করো ওই কলমটা দিয়ে, স্টুপিড ইন্ডিয়ান। বেশ ধমকের সুরে এই কথাটা আশুতোষ বাবুকে বললেন সেই অদৃশ্য ভদ্রলোক। কিন্তু হঠাৎ করে গালি শুনেও আশুতোষ বাবু কিছু বলতে পারলেন না। আরে বলবেনই বা কাকে, ঘরে তো কেউই নেই। বরং সেই অদৃশ্য ভদ্রলোকের কথাতে এমন এক আদেশের সুর মিশ্রিত আছে যেন সেই কথাটাকে কিছুতেই অমান্য করা যায় না। ততক্ষণে কলমটা একদম আশুতোষ বাবুর সামনে চলে এসেছে, যেন তারই হাতের অপেক্ষা করছে সেই কলমটা। ডায়েরিটা তিনি দেখতে পেলেন তার পাশে বিছানার ওপরে। বড়ই আশ্চর্যজনকভাবে ঘটে চলেছে এই ঘটনাগুলো। ওটা খোলো, খুলে লেখা শুরু করো। আবার সেই ভয়ানক গর্জন শুনতে পেলেন আশুতোষ বাবু। সেই সাহেব ভদ্রলোকের কথার মধ্যে এমন এক আদেশের সুর মিশ্রিত আছে যেন সেই কথাকে কিছুতেই অমান্য করা যায় না। হয়তো তো অমান্য করলে ভয়ানক কোনো বিপদ নেমে আসতে পারে তার জীবনে। তাই বাধ্য হয়েই কলমটা হাতে নিলেন আশুতোষ বাবু। ডায়েরিটা খুলে ফেললেন। কি লিখবেন তিনি? না, চেনাশোনা কোনো লোকের ব্যাপারে কিচ্ছু লেখা যাবে না। লিখলে তিনি যেটা লিখবেন সেটাই ঘটবে। আর তার এটাও মনে হচ্ছে এই কলমটা দিয়ে শুধু খারাপই লিখতে হবে, যেমন কেউ মারা গেছে বা কারোর ভয়ানক কোনো দুর্ঘটনা ঘটছে, এরকম কিছুই লিখতে হবে তাকে। কোনো ভালো কিছু লেখা যাবে না তার এই কলমটা দিয়ে, যেন ওই সাহেব ভদ্রলোক সেরকমই নির্দেশ দিচ্ছেন তাকে। তাই অনেক ভেবেচিন্তে তিনি ডায়েরিতে লিখলেন, জাতীয় সড়কে একটা ট্রাকের সাথে একটা বাসের ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাকের ড্রাইভার সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছে। লেখাটা লিখে ডায়েরিটা বন্ধ করলেন আশুতোষ বাবু। তার মনে হলো তার এই লেখাতে সেই সাহেব ভদ্রলোক বেশ সন্তুষ্ট হয়েছে। মাথাটা ভার হয়ে এলো আশুতোষ বাবুর। খুব ঘুম পাচ্ছে এখন, তার কিছুই খেতে ইচ্ছে করছে না আর। তাই সেই ডায়েরি আর কলমটা যথাস্থানে রেখে খাটের ওপর শুয়ে ঘুমিয়ে পড়লেন আশুতোষ বাবু। সকালবেলাতেই ঘুম ভাঙতে বেশ একটু দেরি হলো আশুতোষ বাবুর। তিনি প্রত্যেকদিন খুব ভোরেই ঘুম থেকে ওঠেন। এটা তার প্রতিদিনকার অভ্যেস। তাই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখার বিশেষ প্রয়োজন বোধ করেন না তিনি। ঘুম ভাঙতেই তিনি শুনতে পেলেন বাইরে দাঁড়িয়ে তাকে ডাকছেন রবি কাকা। দরজাটা খুলে দিলেন আশুতোষ বাবু। কি ব্যাপার দাদাবাবু, আজ ঘুম ভাঙতে বোধহয় একটু দেরি হয়ে গেছে। আশুতোষ বাবুকে দেখেই রবি কাকা বুঝতে পারলেন যে তার আজ ঘুম ভাঙতে যথেষ্টই দেরি হয়ে গেছে। কারণ তিনি যখন আসেন তখন আশুতোষ বাবু স্নান হয়ে গিয়ে থাকে। আজ তার কিছুই হয়নি প্রায়। হ্যাঁ, আজ একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, তুমি ঘরে যাও। কথাটা বলে আশুতোষ বাবু বাথরুমে চলে গেল। আজ একটু তাড়াতাড়ি অফিসের উদ্দেশ্যে বেরোনোর ইচ্ছে থাকলেও দেরিতে ঘুম ভাঙার জন্য আর সেটা হয়ে উঠল না। তবে কলমটা নিতে তিনি ভোলেননি। যাওয়ার পথে না হোক, অফিস থেকে ফেরার পথে তিনি এই কলমটা ফেলে দেবেন গঙ্গার জলে। যাওয়ার পথে সেদিনের খবরের কাগজটা কিনে নিলেন আশুতোষ বাবু। বাসে বসে পড়বেন তিনি খবরের কাগজটা। বাসে উঠে খবরের কাগজটা নিয়ে পড়তে শুরু করলেন তিনি। ঠিক যে খবরটা তিনি দেখতে চাইছিলেন সেটা খবরের কাগজের প্রথম পাতাতেই ছেপে বেরিয়েছে। সেই বাস আর ট্রাকের সংঘর্ষের ঘটনাটা। সেই দুর্ঘটনায় ট্রাকের ড্রাইভার আর বাসের ড্রাইভার সহ 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাছাড়াও অনেকে আহত হয়েছে। সবাইকে লোকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটা পড়ে নিজেরই কেমন যেন অপরাধী মনে হচ্ছে আশুতোষ বাবুর। আজ তার জন্যই হয়তো এই ভয়ানক দুর্ঘটনাটা ঘটেছে। তিনি যদি ডায়েরিতে কালই দুর্ঘটনার কথা না লিখতেন তবে হয়তো এই ঘটনা নাও ঘটতে পারত। তবে আজই হয়তো এর শেষ হবে। আজই তিনি গঙ্গার জলে বিসর্জন দেবেন এই অভিশপ্ত নীল কলমটা। যেমন ভেবেছিলেন ঠিক তেমনটাই করলেন আশুতোষ বাবু। গঙ্গার সামনে দাঁড়িয়ে সেই কলমটা বার করে বেশ জোরের সাথেই সেটা ছুঁড়ে দিলেন গঙ্গার জলের উদ্দেশ্যে। চোখের নিমেষে সেটা ডুবে গেল গঙ্গার জলে। একটু যেন শান্তি পেলেন আশুতোষ বাবু। অন্তত এই কলমটার সাহায্যে আর কোনো অঘটন তিনি ঘটতে দেবেন না। গঙ্গার ঘাটের বেঞ্চটায় একটু বসলেন আশুতোষ বাবু। অনেকদিন পরে আসলেন তিনি এই গঙ্গার ঘাটে। অফিস আর বাড়ি করতে করতে প্রকৃতির সৌন্দর্য তিনি যেন উপভোগ করতে একদম ভুলেই গেছেন। তাই এই গঙ্গার ঘাটে এসে মনের মধ্যে এক আশ্চর্য প্রশান্তির অনুভব করছেন তিনি।
আকাশে তখন সূর্যাস্ত হচ্ছে। এই অদ্ভুত দৃশ্য দু চোখ ভরে উপভোগ করার মতনই। কিছুক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালেন আশুতোষ বাবু। এবার বাড়ির পথ ধরতে হবে, কাল আবার অফিস যেতে হবে। ঘরে ঢুকে লাইটটা জ্বাললেন আশুতোষ বাবু। ক্লান্ত শরীরে বিছানার ওপরে বসে পড়লেন তিনি। একটু অন্যমনস্কভাবে বিছানার পাশে থাকা টেবিলটার দিকে তাকালেন, আর তিনি যা দেখলেন তাতে একেবারে বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন। এটা কি তিনি সত্যি দেখছেন নাকি স্বপ্ন? না, এটি কিছুতেই হতে পারে না। টেবিলের ওপর ডায়েরিটার পাশে অক্ষত অবস্থায় রয়েছে সেই নীল কলমটা। এটা কিভাবে সম্ভব হতে পারে? এই কলমটা তো কিছুক্ষণ আগেই তিনি গঙ্গার জলে ফেলে দিয়ে এসেছেন। তবে এটা এখানে কিভাবে চলে আসতে পারে? ম্যাজিক নাকি? না 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 না, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। তবে কি তিনি কলমটা গঙ্গায় ফেলে আসেননি? সেটা পকেটে করে নিয়েই চলে এসেছেন ভুলবশত বাড়িতে? না, তাও তো সম্ভব হবে না। তার স্পষ্ট মনে আছে এই কলমটা তিনি গঙ্গার জলে ফেলে দিয়েছেন। তখন সূর্যাস্ত হচ্ছিল, তিনি ঘাটের ধারে বসেছিলেন। তবে এসব কি দেখছেন তিনি এখন? উৎসাহের বশেই তিনি এগিয়ে গেলেন টেবিলটার দিকে, হাতে তুলে নিলেন সেই নীল কলমটা। হ্যাঁ, সেই কলমটাই। অন্য কলম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই কয়দিনে তিনি এই কলমটা খুব ভালো করেই চিনে গেছেন। তবে কি এই অভিশপ্ত কলমটা সব সময় তার সঙ্গেই থাকবে? কখনোই কি তিনি এই কলমকে তার জীবন থেকে মুক্ত করতে পারবেন না? তা না হলে কলমটাকে গঙ্গার জলে ফেলে দেওয়ার পরেও আবার যথাস্থানে সেটা ফিরে এলো কিভাবে? একথা ভাবতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠল আশুতোষ বাবুর। হঠাৎ করে তিনি দেখলেন যে টেবিলের ওপর থাকা সেই ডায়েরির পাতাগুলো যেন হঠাৎ করে খুলে যাচ্ছে। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ঠিক সাদা পাতাতে এসে থামলো সেটা। তিনি বুঝতে পারলেন তার ঘরের মধ্যে এখন কোনো মানুষের উপস্থিতি ঘটেছে। মানুষ নাকি কোনো অশরীরী। ঠিক তার পেছনেই যেন দাঁড়িয়ে আছেন তিনি। ঘাড়ের কাছে যেন সেই ব্যক্তির গরম নিঃশ্বাসও অনুভব করছেন ভয়ানক। যেন ঘাড় ঘোরালেই কোনো মানুষকে দেখতে পাবেন আশুতোষ বাবু, যার রূপ হয়তো অতীব ভয়ানক। আশুতোষ বাবুর গায়ের রোম খাড়া হয়ে উঠল। এখন এই অবস্থায় তার কি করণীয় সেটা তিনি বুঝেই উঠতে পারলেন না। হঠাৎ করে তিনি অনুভব করলেন যে কলমটা যেন তার দুই আঙুলের মধ্যে শক্ত করে চেপে বসে রয়েছে। কিছুতেই ছাড়াতে চাইলেও যেন নড়বে না সেই কলমটা। এই যে অসহ্যকর এক অনুভূতি। হঠাৎ তার মনে হলো যে কেউ তার কানের কাছে এসে ফিসফিস করে কলমটা দিয়ে তাকে লিখতে বলছে ডায়েরিতে। লিখতে যে তাকে হবে, না লিখলে যে এত নিস্তার নেই তার। হাঁটু গেড়ে বসে সেই ডায়েরিটার সামনে এগিয়ে তাতে লিখতে লাগলেন কলম দিয়ে। কিন্তু কি লিখবেন তিনি? প্রথমে মনে ভাবলেন তিনি যদি লেখেন নবীন খুড়ো মারা গেছে তবে কেমন হয়। নবীন খুড়ো সকালবেলা বাজারে মাছ বিক্রি করেন, বয়স বেশ ভালোই হয়েছে। আশুতোষ বাবুর চেয়ে হয়তো বয়সে বড়ই হবেন। একটি মাত্র ছেলে, সেই ছেলে বিয়ের পর তার বউ নিয়ে আলাদা থাকে। এখন তিনি একাই থাকেন। তার বউ ক্যান্সারে মারা গেছেন। বউয়ের ক্যান্সার ধরা পড়ার পর নবীন খুড়ো অনেক চেষ্টা করেছিলেন তার স্ত্রীকে বাঁচাতে, কিন্তু তিনি সফল হননি। এজন্য তিনি তার ছেলের কাছ থেকে কোনো রকম অর্থ সাহায্য পাননি। বড় চাকরি করা ছেলে তার মায়ের চিকিৎসার জন্য অযথা টাকা খরচ করতে রাজি ছিল না। এসব কথা বলতে গিয়ে নবীন খুড়োর চোখে যে অচিরেই জল চলে এসেছিল, সেটা আশুতোষ বাবুর চোখ এড়ায়নি। নবীন খুড়ো খুব ভালো মানুষ। ছুটির দিনে বাজারে গেলে সেখানে কিছুক্ষণ নবীন খুড়োর সাথে গল্প করেন আশুতোষ বাবু। ক্রেতার ভিড় থাকলে একটু সেখানে খানিকক্ষণ দাঁড়িয়েও থাকেন। আসলে দুজনেই যে খুব একা, আর এই বয়সে এসে দুজনেরই কথা বলার মতো তেমন কেউ নেই। তাই হয়তো দুজনের মধ্যেই ভাব জমে গেছে। আশুতোষ বাবু এখন মনে মনে ভাবলেন, কেমন হয় যদি তিনি তার কলমের আঁচড়ে এই নবীন খুড়োকেই মেরে ফেলেন। তার তো আগুপিছু বলতে তেমন কেউ নেই। একটা ছেলে আছে অবশ্য, তবে ছেলে তো তাকে দেখে না। যতই তিনি তার ছেলেকে ভালোবাসেন না কেন, আর এই জীবনের প্রতি যে তার অনীহা ধরে গেছে সেটা অনেকবার তো তিনি বলেছেন আশুতোষ বাবুকে। তাই আর কিছু না ভেবে তিনি নবীন খুড়োরই মৃত্যু সংবাদ লিখলেন সেই ডায়েরিতে। এরপর ডায়েরিটা বন্ধ করে সেটা যথাস্থানে রেখে দিলেন তিনি। পাশে নীল কলমটাও রাখলেন। আর কতদিন নিজের ইচ্ছের বিরুদ্ধে এভাবে পাপ কাজ করে যেতে হবে তাকে? এইভাবে মানুষের ক্ষতি করা থেকে কোনোদিনও কি বিরত হতে পারবেন না তিনি? না, আর
কিছু ভাবতে পারছেন না তিনি। মাথাটা তার ধরে আসছে, খুব ঘুম পাচ্ছে এখন তার। বাড়িতে আগুন লাগলো কিভাবে? আগুন লাগলো কিভাবে? হেল্প মি প্লিজ, সামওয়ান হেল্প মি। ভয়তে চিৎকার করে উঠলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক। বয়স 50-এর কাছাকাছি হবে। লম্বা চেহারার এই সুপুরুষের গায়ের রং একদম লাল আপেলের মতো। তবে তিনি এখন ভীষণ রকমভাবে ভয় পেয়ে গেছেন তার এই বাংলো ধাঁচের বাড়িটা হঠাৎ করে জ্বলে যেতে দেখে। দাউ দাউ করে জ্বলছে বাড়িটা, আর কিছুক্ষণের মধ্যেই সেই আগুন তার ঘরে চলে আসবে। আর এই ভয়ানক আগুনের হাত থেকে তিনিও রেহাই পাবেন না। তার পাশে টেবিলের ওপর রাখা একটা লেখার প্যাড আর একটা কলম। প্যাডটা এখন খোলা অবস্থায় রয়েছে। কাগজের কিছুটা অংশে ইংরেজিতে কিছু লেখা। বোঝাই যাচ্ছে সেই ভদ্রলোক টেবিলের পাশে থাকা চেয়ারটায় বসে কিছু লিখছিলেন। হঠাৎ করে আগুন দেখে ভয় পেয়ে উঠে দাঁড়িয়েছেন। আরে ওটা কি? ওটা তো সেই নীল কলমটা। এটা 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 এখানে এলো কিভাবে? তবে কি এই কলমটাই ভদ্রলোকের? তবে তার এই বাংলো বাড়িতে আগুন লাগলো কিভাবে? বাড়ির বাইরের অনেকের মিলিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মনে হলো তা জয়ধ্বনি না উল্লাস ধ্বনি হবে। তবে কি তারাই লাগিয়েছে এই আগুন? কিন্তু তারা হঠাৎ আগুন লাগালো কেন? কোনো শত্রুতার কারণে কি? এদিকে সেই ভদ্রলোক তখন প্রাণপণে আর্তচিৎকার করেই চলেছেন, হেল্প মি, সামওয়ান হেল্প মি। হঠাৎ করে রবি কাকার ডাকে ঘুম ভেঙে গেল আশুতোষ বাবু। দাদাবাবু, দাদাবাবু। তিনি এতক্ষণ তাহলে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলেন। এটা কি শুধুই স্বপ্ন ছিল, নাকি কলমের গায়ে থাকা ওই অস্পষ্ট হয়ে যাওয়া আর অক্ষরটা ওই ভদ্রলোকেরই নামের আদ্যক্ষর? না, এখন আর কিছু না ভেবে দরজাটা খুলে দিতে হবে। রবি কাকা বাইরে দাঁড়িয়ে আছে। আজ অনেক বেলা হয়ে গেছে, ঠিক সময় অফিস যেতে পারলে হয়। কিন্তু এ কি, বিছানা ছেড়ে তিনি যে একদমই উঠতে পারছেন না, আর জ্বরও এসেছে। কোন রকমে উঠে গিয়ে দরজাটা খুলে দিলেন আশুতোষ বাবু। মাথাটা কেমন ঘুরপাক খাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছেন না। এ কি দাদাবাবু, আপনার কি হয়েছে? আশুতোষ বাবুর এই অবস্থা দেখে উদ্গ্রীব হয়ে কথাটা বললেন রবি কাকা। হ্যাঁ, এই একটু জ্বর এসেছে। আপনি শুয়ে পড়ুন দাদাবাবু, আমি আপনার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। আজ আর অফিসে গিয়ে কাজ নেই। অফিস অবশ্য যেতে পারবেন না আশুতোষ বাবু। তার গা এখন জ্বরে পুড়ে যাচ্ছে। 100 ডিগ্রি ফারেনহাইটের ওপরে জ্বর তো হবেই। তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে পড়লেন আশুতোষ বাবু। এখন আশুতোষ বাবুর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন রবি কাকা। আশুতোষ বাবুর তার মায়ের কথা মনে পড়ল। তিনিও ছোটবেলায় তার জ্বর হলে এভাবেই জলপট্টি দিয়ে দিতেন তাকে। আজ যেন তার এই রবি কাকা, যার সাথে তার কোনো রকম রক্তের সম্পর্ক নেই, তিনি যেন আজ তার মায়ের দায়িত্বই পালন করলেন। তার জ্বরটা এখন যেন একটু কমেছে বলে মনে হল। দাদাবাবু, এখন একটু সুস্থ বোধ করছেন কি? হ্যাঁ রবি কাকা, এখন জ্বরটা একটু কমেছে। তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো এইভাবে সারাদিন জ্বরের ঘড়েই পড়ে থাকতে হতো আমাকে। না না দাদাবাবু, এসব আপনি কি বলছেন? এ তো আমার কর্তব্য। জিভ বার করে একটু লজ্জিত হয়ে রবি কাকা কথাটা বললেন আশুতোষ বাবুকে। বাহ দাদাবাবু, আপনার কলমখানি তো ভারী সুন্দর। হঠাৎ করে টেবিলের ওপর সেই নীল কলমটার দিকে চোখ পড়তে কথাটা বললেন রবি কাকা। এই কলমটাই কয়দিন হয়তো রবি কাকা দেখেননি, আর দেখলেও হয়তো অতটা ভালো করে খেয়াল করেননি। এক মনে ঘরের কাজই করে গেছেন, তাই আজ হঠাৎ কলমটার দিকে চোখ পড়তে তার সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন তিনি। তাই তিনি হাত বাড়িয়ে সেই কলমটা নিতে গেলেন, আর তখনই তিনি শুনতে পেলেন আশুতোষ বাবুর গলার আওয়াজ। ওটা ধরো না রবি কাকা, ওতে একদমই হাত দিও না। গলার আওয়াজটা শুনে বেশ অবাকই হয়ে গেল রবি কাকা, কারণ গলার আওয়াজটা বেশ গম্ভীর। আশুতোষ বাবু কেমন যেন একটু আদেশের সুরেই তাকে সেই কলমটা ধরতে বারণ করছেন। এমনভাবে তো কোনোদিন তিনি তার সাথে কথা বলেননি। তাই একটু থতমত খেয়েই হাতটা সরিয়ে নিলেন। দাদাবাবু, আপনি তো এখন সুস্থই আছেন, তবে আমি একটু ঘরের কাজটা সেরে নিই। রবি কাকা চলে গেলেন। তার সাথে এইভাবে কথা বলার জন্য আশুতোষ বাবুরও একটু খারাপ লাগলো। তিনি নিজেও চাননি এইভাবে কথা বলতে, কিন্তু হঠাৎ করেই যেন তার মুখ থেকে এরকম কথা বেরিয়ে গেল।
আসলে তিনি চাননি তার এই কলমটা কেউ হাত দিক। এর অবশ্য কারণ হিসেবে একটা কথা বলা যায় যে কলমটার উপর তার যেন একটু কেমন মায়া জন্মে গেছে। তাই তিনি চান না এই কলমটাকে তিনি ছাড়া আর কেউ হাত দিক। আর একটা কারণ হিসেবে অবশ্য বলা যেতে পারে এই কলমটা অপয়া। যেভাবে কলমটা প্রতি রাতে তাকে অসহ্যভাবে জ্বালাতন করে চলেছে, যেভাবে তার জীবনকে দুর্বিষহ করে চলেছে, তিনি চান না আর কেউ সেই কলমটার দ্বারা এইভাবে আক্রান্ত হোক। তাই তিনি চান না আর কেউ তার সেই অপয়া কলমটা কোনোভাবে তার কাছ থেকে সরিয়ে নিক। এই অভিশপ্ত কলমটার থেকে তার কি কোনোদিনও মুক্তি নেই? আর মুক্তি পেলে সেটা সম্ভবই বা কিভাবে? অনেক ভেবেচিন্তে একটা উপায় স্থির করলেন তিনি। আজ এই কলমটার সাথেই হবে তার শেষ মোকাবিলা। হয় তিনি থাকবেন, নয়তো এই কলমটা থাকবে। ধীরে ধীরে বিকেল থেকে সন্ধে হলো। রবি কাকা তার কাজ সেরে বাড়ি চলে গেল। তিনি অবশ্য থাকতে চেয়েছিলেন আজ আশুতোষ বাবুর বাড়িতে। বলেছিলেন আজ তার শরীর খারাপ, আজকের দিনটা না হলে তিনি থেকেই যাবেন। কিন্তু আশুতোষ বাবু রাজি হননি। তিনি এক প্রকার জোর করেই রবি কাকাকে পাঠিয়ে দিয়েছিলেন তার বাড়িতে। আসলে রবি কাকা থাকলে তার যে উদ্দেশ্য সেটা সফল হবে না। তিনি আসলে আজ এই কলমটা দ্বারা একটা বিশেষ কাজ করতে চান। এই কলমটার দ্বারা তিনি সমাজের আর কোনো ক্ষতি হতে দেবেন না। এজন্য তাকে এই বিশেষ কাজটা করতেই হবে। তিনি ডায়েরিটা খুলে সেই কলমটা নিয়ে লিখতে বসলেন। লেখা শেষ করে তিনি ডায়েরিটা আর কলমটা স্বস্থানে রাখলেন। এরপর তিনি এগিয়ে গেলেন তার ঘরের আলমারির দিকে। তিনি খেয়াল করলেন তিনি যেন আর এখন নিজের নিয়ন্ত্রণে নেই। কেউ যেন তাকে কলের পুতুলের মতো চালিত করছে। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলাতে রবি কাকা বেশ ভয় পেয়েই সে পাড়ার কয়েকজনকে ডাকলেন আশুতোষ বাবুর কোনো বিপদ হয়েছে কিনা সেটা জানার জন্য। তার কোনো সারা শব্দই তিনি পাচ্ছিলেন না ভেতর থেকে। শেষমেশ পাড়ার কিছু লোকজনের যৌথ প্রচেষ্টায় দরজা খোলা হলো। দরজা খুলে তারা যা দেখলেন তাতে সকলেই একদম হতভম্ব হয়ে গেল। সিলিংয়ের ফ্যানের সাথে দড়ির সাহায্যে ঝোলানো রয়েছে আশুতোষ বাবুর মৃতদেহ। তিনি আত্মহত্যা করেছেন। এই দৃশ্য দেখে সকলেই হতভম্ব হয়ে গেল। হঠাৎ তার এইভাবে আত্মহত্যা করার কোনো কারণই কেউ বুঝতে পারল না। কোথাও তার লেখা কোনো সুইসাইড নোট আছে কিনা সেটা দেখতে গিয়ে একটা অদ্ভুত জিনিস তাদের নজরে এলো। ঘরের মেঝের ওপর কিছু পুড়ে যাওয়া কাগজ পড়ে রয়েছে, যেন তিনি মারা যাওয়ার আগে ডায়েরি বা সেই জাতীয় কিছু পুড়িয়ে দিয়েছিলেন আগুনে। আর তার সাথে কলমের মতো কিছু একটা আর পোড়া ভগ্নাংশ রয়েছে। আশুতোষ বাবুর মৃতদেহ দেখে রবি কাকা খুব ভেঙে পড়েছেন। হাউ হাউ করে কাঁদতে লাগলেন তিনি। বড্ড মায়া পড়ে গিয়েছিল তার। খুব তাড়াতাড়ি পুলিশে খবর দেওয়ার প্রয়োজন আছে। এই মৃত্যুটা মোটেই স্বাভাবিক নয়।